আমাদেরকে ৭১ নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনার শিকার করেছিল আমাদের বন্ধু দেশ পাকিস্তান। বন্ধু দেশ এ কারণে বললাম যে এখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি বন্ধুত্ব পাকিস্তানের সাথে। যে পাকিস্তানকে চিড়ে আমরা আলাদা হয়েছি, দূর থেকে এসে বাংলাদেশকে শাসন করে। আজকে সেই পাকিস্তান আবার শোষণের রাস্তায় হাঁটছে। আমরা ব্রিটিশদের দ্বারা ২০০ বছর শোষিত হয়েছি। শুধু বাংলাদেশ নয়, শুধু এই বাংলা নয়, এই ভারতীয় উপমহাদেশ ২০০ বছর শোষিত হয়েছে। এই শোষণ, নিপীড়ন, নির্যাতন সব কিছুকে ছাপিয়ে আমরা যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি, ছাত্রদের একটা আন্দোলন যেটি গোটা বৈষম্য দূর করার জন্য সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি করে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে, বোনদেরকে যখন হত্যা করা হলো, তখন আমরা প্রতিবাদ জানালাম, আমরা নিন্দা জানালাম। হুট করেই সেই নিন্দা প্রতিবাদের ভিতরে ঢুকে গেল একদফা, ক্রমশ সে একদফা আন্দোলন এতটাই সমসম্পৃক্ততা পেল, শেখ হাসিনার পালনের মধ্য দিয়ে সে আন্দোলনে একটা রূপরেখা ফিরে আসে। সেই রূপরেখা আমরা কি দেখলাম? ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ৩ দিন বিভিন্ন ধরনের হামলা, লুটতরাজ, মব, এইসব ঘটনার মধ্য দিয়ে, দখলদারির মধ্য দিয়ে একজন ব্যক্তি আসলেন যিনি নোবেল লরিয়েট। আমরা তাকে স্বাগত জানালাম, বাংলাদেশের সন্তান, নোবেল লরিয়েট। তিনি আমাদেরকে অন্তত কিছুটা হলেও মুক্তির বার্তা দিতে পারবেন। তিনি আসলেন, শপথ নিলেন, সেই সাংবিধানিক যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, তার উপদেশ শপথ নিল। আমরা ভেবেছিলাম শপথের মধ্য দিয়ে একটা স্থিরতায় বাংলাদেশ অগ্রসর হবে, নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে যারা নির্বাচিত হবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে, তারা আবারও দেশের মানুষকে নিয়ে ভাববে এবং দেশ আগামী আরো পথে চলবে। কিন্তু সেটি হলো না, বরং কি হলো? লিজ শুরু হলো। বন্দর লিজ দিয়ে আজকে সেটি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। কোন বিষয়ে পিএইচডি করেছেন আর কোন বিষয়ে তিনি বেশি গবেষণা করছেন, কোন বিষয়ে তিনি সবচেয়ে বেশি কথা বলছেন, মাথা খাটালিয়ে দেখতে পাবেন। আমি সেই আলোচনায় যাচ্ছি না। তিনি নোবেল কোন বিষয়ে পেয়েছেন সেদিকে যদি আপনারা একটু দেখেন, সেটাও আপনাদের অনেক কিছু জানান দেবে, অনেক কিছু আমাকে বুঝতে সহযোগিতা করবে আপনাদেরকে। আজকে সেই আলোচনাতেও যাব না, শুধু এতটুকু বলতে চাই, একটা দেশের বন্দর, দেশের হৃদয়, যে নিজে বলতেন, হৃদয় যদি আমি বন্ধ দিয়ে দিই, আমার শরীরকে আর আমার থাকে ভাই, মাথার মধ্যে কি কিছু নাই? নিজেই বলছেন এই বন্দর হচ্ছে হৃদয়, হৃদয়কে পরিচ্ছন্ন রাখতে হয়, হৃদয়কে সুস্থ রাখতে হয়। হৃদয়কে আপনি সুস্থ রাখতে গিয়ে মানুষটাকে কোথায় রাখবেন? আপনি একটা দেশের হৃদয় যদি কাউকে দিয়ে রাখেন, সেই হৃদয় যদি না থাকে, তাহলে সে দেশের কি কোনো মূল্য থাকে? আমার এমন প্রশ্ন এই কারণে যে আমরা ৫৪ বছর বারবার চেষ্টা করছি, বারবার বিভিন্ন ভাবে চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষকে আমরা হচ্ছে যে মুক্তি দিতে চাই, বাংলাদেশের
মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চায়, সামাজিক মুক্তি দিতে চায়, ধর্মীয় মূল্যবোধের রাস্তা তাদের হাঁটাতে চায়। কিন্তু আমরা কি তা পেরেছি? পারি। কি কারণ? নির্মম হলেও সত্য যে আমরা বেশি বেশি স্বার্থপর, খুব বেশি বেশি স্বার্থপর। আপনি আপনার স্বার্থের কথা অবশ্যই ভাববেন, এটা বিশ্বব্যাপী সবাই ভাবে। আমরাও যেহেতু মানুষ হিসেবে হরমোনাল বিষয় থাকে, হিউম্যানিটির বিষয় থাকে, কিন্তু এতটা স্বার্থপর কিভাবে হয় যে একজন রাষ্ট্রপ্রধান তার দেশ ব্যক্তি চিন্তাকে, পরিবার চিন্তাকে সামনে রেখে নিজের ভাতিজাকে নিয়োগ দিচ্ছেন, নিজের মেয়েকে সংশ্লিষ্ট করছেন প্রতিষ্ঠানের সাথে, নিজের আত্মীয়-স্বজনদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন। চট্টগ্রাম বেস, চট্টগ্রাম বিভাগ, সেই বিভাগ বেসটা যেই বিভাগ থেকে আমার সবকিছু করতে হবে, এই কুমিল্লা, এই চাঁদপুর, এই চট্টগ্রাম বিভাগ, ভাই বাংলাদেশ তো কখনোই আঞ্চলিকতা বিশ্বাস করে, আঞ্চলিকতা বিশ্বাস করে মুক্তিযুদ্ধ, এই বিজয়, এই স্বাধীনতা আমাদের হতো না। আমরা যে স্বাধীন হয়েছি এর কারণ আমরা আঞ্চলিকতাকে পাত্তা দিই নেই, আমরা কোন রকম অন্যায়কে পাত্তা দিই নেই, আমরা স্বজনপ্রীতি পাত্তা দিই নেই, আমরা পরিবার পাত্তা দিই নেই। আমরা যেটা করেছি, আমরা আমাদের স্ব অবস্থা থেকে দেশকে সর্বোচ্চ আন্তরিকতা অগ্রসর হয়েছি। সবচেয়ে বড় যে সত্য কথা, সেটা হচ্ছে ডক্টর ইউনূস কখনোই দেশকে ভালোবাসেন যেভাবে ভালোবাসে শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরশাদ, সাত্তার বা অন্যান্য যাচ্ছে, শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক। একটা দেশ ভালোবাসলে কখন দেশের ক্ষতির সিদ্ধান্ত নিতে পারে? আমরা দেখেছি ক্ষতির সিদ্ধান্ত সবাই নিয়েছে, সেই অর্থে বলেছি তারা ভালোবাসেন। হয়তো আমার কথাটা মোটা দাগে সত্য নাও হতে পারে, কিন্তু কথা কিন্তু কিছুটা হলেও আংশিক হলেও সত্য যে তারা আমাদের কথাগুলোকে, আমাদের জনগণের কথাগুলোকে সবসময় পাশ কাটিয়ে নিজেদের দলীয় স্বার্থ, কায়েম স্বার্থ, প্রতিবাদ স্বার্থ, আপনার সমাজের স্বার্থ, এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েছে। আমি বলতে চাই, বাংলাদেশ কতটা অগ্রসর হবে, বাংলাদেশ কতটা আলোক দেখবে, কতটা আলোকিত হবে, কত অর্থনৈতিক মুক্তি পাবে, কত শিক্ষিত হবে, কতটা মানবিক মূল্যবোধের দিকে অগ্রসর হবে, কতটা ধর্মীয় মূল্যবোধের দিকে অগ্রসর হবে, সেই বিষয়গুলো নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। কিন্তু যাদেরকে আপনি ভোট ছাড়াবেন, তাদেরকে যদি ভোটে ছাড়েন, তাহলে তার কিছু করার নেই। জনগণকে যে দায়িত্বগুলো নিতে হবে, যে নির্ধারণগুলো করতে হবে, জনগণ সেখানেই পিছিয়ে পড়ে যাচ্ছে বারবার, আস্থা খাচ্ছে বারবার, ডুবে যাচ্ছে বারবার। আমরা সাধারণ মানুষকে বলেছি, নতুন বাংলাদেশ এনডিপি টেকনাফ থেকে তুলে চেষ্টা করছে, ছাত্র যুব জনতাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশের বাস্তব দায়িত্ব আপনাকে নিতে হবে। একজন দেশপ্রেমিক যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, মেম্বার হয়, বা উপজেলার চেয়ারম্যান হয়, বা পৌরসভার মেয়র হয়, বা সিটি কর্পোরেশনের মেয়র হয়, বা মন্ত্রী হয়, বা প্রধানমন্ত্রী হয়, তাহলে সেসব কি করবে? দেশপ্রেমিক প্রথমত দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করবে, যে কোনো বিষয়ে জনগণকে সাথে নিয়ে আমরা সফল হতে পারি। এটাই তো আপনি দেখবেন, এমবিএ বলেন, বিবিএ বলেন, বা অন্য যে কোনো সাবজেক্ট বলেন, মার্কেটিং বলেন, যে কোনো সাবজেক্ট, শিক্ষায় যারা সুশিক্ষায় যারা শিক্ষিত হয়, সেখানে কিন্তু স্পষ্ট তারা জানতে পারে যে জনগণের বা একাধিক ব্যক্তি বা সমিতি করে ঐক্যবদ্ধতার মাধ্যম ছাড়া কোন দেশের কল্যাণ দূরের কথা, একটা পরিবারের কল্যাণ সম্ভব নয়। আমরা 54 বছর, আমার বয়স এখন 40,
40 বছর ধরে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে দ্রব্যের দাম একবার বেড়েছে, সেটা দাম বাংলাদেশে কমেনি। অথচ গত 15 বছর ধরে 1 ডজন ডিমের দাম লন্ডনে মাত্র 2 পাউন্ড। 1 ডজন ডিমের দাম। ডিম কিন্তু তারা অধিকাংশই হচ্ছে যে তাদের দেশে আমদানি করতে হয়, কারণ তাদের ওরকম ফার্ম ভিত্তিক বা ওই কারখানা ভিত্তিক এইরকম প্রক্রিয়া তারা বিভিন্ন দেশ থেকে পণ্য নিয়ে তারপর সে মানুষের কাছে পৌঁছে দেয়, সেখানে ভর্তি দেয়, জনগণ সেখানে অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই যে 200 টাকা 15 বছর ধরেন 250 টাকা হতে পারে, চলছে তো চলছে একই বাংলাদেশে কি হবে দেখবেন একটু দেখেন, কখনো ডিমের দাম 150 হয়, কখনো 200 হয়, কখনো এই মাত্রা 200 কে ছাড়িয়ে চলে যায়। অথচ একটা দেশ কেন সেই স্থিতিশীলতায় থাকতে পারে? কারণ সেই দেশে তাদের যে জনচাহিদা, সেই জনচাহিদাটা সরকারের কাছে সবচেয়ে বেশি বাংলাদেশের মতো দেশে নাই। অথচ বাংলাদেশ শস্য শ্যামলা রূপে লাবণ্যে অনন্য একটা দেশ, সরল দেশ। বর্ষা হচ্ছে, বসন্ত হচ্ছে, গ্রীষ্ম হচ্ছে, শরৎ হচ্ছে, হেমন্ত হচ্ছে, আবার শীত হচ্ছে, সরল ঋতু দেশ। বলো না, শীত, বর্ষা, গ্রীষ্ম, বসন্ত। এই যে এমন একটা অনন্য দেশ, দেশকে নিয়ে প্রচুর গান লিখেছেন বিশ্বব্যাপী, বিভিন্ন ধরনের গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, ছড়া লেখা হয়েছে। আমরা যদি নোবেল বিজয়ী একজন কবি, এই বাংলা ভাষাভাষী কবি লিখেছেন যে ধর্মানন্দ পুষ্পে আমাদের এই বসুন্ধরা, তার গানে কিন্তু আমাদের জাতিসংগীত, আমরা তার লেখা জাতিসংগীত গাইতে গেলে বাধা দেওয়া হচ্ছে। এটা খুব দুর্ভাগ্য, দুর্ভাগ্য এবং বিধায়ী আমাদের কপালে আর শিক্ষা দিচ্ছে। আমরা অথর্ব, অযোগ্য, স্বার্থপর, অদক্ষ এবং কুলাঙ্গার ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে পাচ্ছি। এই কুলাঙ্গারেরা ইফটিজিং করতে যে সাধারণ শিক্ষার্থীদের মারতে পেরেছে, এই কুলাঙ্গারেরা নিজেদের নাম রেখে সান্ডায় পরিণত হয়েছে, এই কুলাঙ্গারেরা মাথা দেখাতে গিয়ে বোতল খেয়েছে, আজ বোতল খেয়েছে, কালকে জুতা খাবে। জুতা খাওয়া ব্যক্তিদের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস, তার একজন প্রেস সচিব। তিনিও দেখলাম অদ্ভুত কথাবার্তা বলা শুরু করলেন, নিজের মতো অদ্ভুত চলে এসেছে। যেমন অদ্ভুত ছিল আরাফাতের, নাজমুল ইসলাম খানের, শেখ হাসিনা নিজেরও সে উদ্ধতের পথে হাঁটবে। এটা আমাদের কল্পনাতীত ব্যাপার, আমরা কল্পনাও করি বাংলাদেশ এইভাবে কুকুরের কাছ থেকে শেয়ারের কাছে করবে। বাংলাদেশের নেতৃত্ব কোনোভাবেই কুকুরের কাছে হায়ারের কাছে করবে, এটা ভাবতেই পারি। আমরা ভেবেছি ছাত্র জীবনকার আন্দোলনের মধ্যে দিয়ে একটা পরিবর্তন এসে অন্তত এমন ব্যক্তিকে আমরা বসাচ্ছি যিনি আমাদেরকে আদরে যত্নে বেড়ে তোলার ব্যবস্থা করবে, বেড়ে ওঠার ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? তার প্রতিষ্ঠানের মওকুফ, তার নতুন নতুন প্রতিষ্ঠান, এসব নিয়ে অবশ্য সরকারি তারাও করা হয়েছে। আমি সেই ধরনের মানুষ না, সেই ধরনের চিন্তা করিও না। শুধু এই কথাগুলো এই কারণে বললাম, যদি সংশোধন হয়, যদি আমার বন্ধ রিলিজ না হয়, যদি আমার দেশ কোনো আকর্ষণের শিকার না হয়,
তো আমরাই ভালো থাকবো। এই জন্য কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কথা বলবো, অনেক কথা বলতে চাই, কিন্তু বাস্তবতা এতটাই দৃঢ়, এতটাই গাঢ়, এতটাই পরিপন্থী যে আমরা কিছু করার চিন্তা করলেই আবহাওয়া গরম হয়ে যায়, রোদ পড়ে, বৃষ্টি পড়ে। কেন এটা হয় আমি জানি না, কারণ আল্লাহ তাআলা যার যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার উপরেই ভরসা রাখি, তার কালেমাতে বিশ্বাস করি, আর এই জিনিসগুলো ধারণ করি, কোরআনের আয়াত হৃদয়ে ধারণ করি। এই কারণে বলতে চাই, কোরআন বলছে সৎ মানুষের সাথে থাকো, অসৎ মানুষের কাছ থেকে দূরে থাকো। এই যে সৎ মানুষ, সেজন্য আবার তিনি বলছেন অত সাবিরা অত সাবসাব, যারা সত্য বলে তারাই হচ্ছে ভালো মানুষ, সৎ মানুষ। কারা বলে? আমি তো গত 10 মাসে সত্য শুনলাম না, নেতৃত্বে এসছে এটা হয়তো বলতে শুনি। আসিফ মাহমুদ মিথ্যে বলছেন, হাসনাত মিথ্যে বলছেন, সাজিদ মিথ্যে বলছেন, মাহফুজ মিথ্যে বলছেন, নাহিদ মিথ্যে বলছেন, এমনকি তাদের যে নাটের গুরু ডক্টর ইউনূস তিনিও প্রতিনিয়ত মিথ্যে বলছেন, এবং ইউনূসের যে সহযোগী শফিক সাহেব তিনিও মিথ্যে বলছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছে মিথ্যে কখনোই কাউকে ক্ষমা করে না, কাউকে আমাকেও করবে না, আপনাকেও করবে না। যে কারণে এই মিথ্যের উপরে ধারণা না করে আমাদের বন্দর সহ যতগুলো প্রতিষ্ঠান ডক্টর ইউনূস আপনি লিজ নিতে চেয়েছেন, লিজ নিতে চেয়েছেন বা দিতে চেয়েছেন, যা ইচ্ছে তাই করেছেন, এখান থেকে শুনুন। আমার দেশের বন্দর